আসসালামু আলাইকুম। ফেরদৌস একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। সাথে আছি আমি ফেরদৌস হাসান। আজকের আলোচ্য বিষয় ভাউচার। এটি নবম ও দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতিতে সৃজনশীল খ এবং গতে আসতে দেখা দেয়। ভাউচার ভাউচার মূলত দুই প্রকার, ডেবিট ভাউচার আর একটা ক্রেডিট ভাউচার। এখন দেখো, পরীক্ষায় তোমাদের সরাসরি বলে অনেক ক্ষেত্রে ডেবিট ভাউচার তৈরি করো, অনেক ক্ষেত্রে বলে ক্রেডিট ভাউচার তৈরি করো, কিন্তু কিছু ক্ষেত্রে আবার বলে শুধু ভাউচার তৈরি করো, উল্লেখ করে দেয় না ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা একটা ঝামেলার সৃষ্টি হয়, একটা দোটানায় সৃষ্টি হয়, আমি কোন ভাউচার তৈরি করব, ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার। এই জন্য দেখো, ডেবিট ভাউচারটা কি? সকল ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করতে হয় তাই ডেবিট ভাউচার। আমরা যে ব্যয় করি প্রতিষ্ঠানের জন্য, দেখো কিরকম, যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন ইত্যাদি। আমার প্রতিষ্ঠানের আয়ও হয়, ব্যয়ও হয়। এখন ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করব সেটাই ডেবিট ভাউচার। এখন পরীক্ষায় যদি বলে 23 তারিখের হিসাব দ্বারা একটি ভাউচার প্রস্তুত করো, সেক্ষেত্রে আমি দেখব 23 তারিখের হিসাবটা কি ডেবিট ভাউচারে যাবে না ক্রেডিট ভাউচারে যাবে। এখন ডেবিট ভাউচারে কি কি যায়? সকল ব্যয়গুলো যায়। যদি 23 তারিখের এন্ট্রিটা ব্যয় শ্রেণীর হয় তাহলে আমি ডেবিট ভাউচার তৈরি করব। এখন দেখো, ক্রেডিট ভাউচারটা কি? সকল আয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করতে হয় তাই ক্রেডিট ভাউচার। এখন দেখো, ক্রেডিট ভাউচার আমরা কিভাবে চিনবো? যেমন বিক্রয়, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি ইত্যাদি। তো আমার প্রতিষ্ঠান যখন আয় করবে তো সেই আয় দ্বারা তৈরি হয় ক্রেডিট ভাউচার। তো আমরা যদি বলে প্রশ্নে 23 তারিখে লেনদেন দ্বারা একটি ভাউচার প্রস্তুত করো, তখন দেখবো 23 তারিখে লেনদেনটা কি ব্যয় নাকি আয়। যদি আয় হয় তাহলে ক্রেডিট ভাউচারে যাবে, আর যদি ব্যয় হয় তাহলে কোথায় যাবে? তাহলে যাবে ডেবিট ভাউচারে। এখন আমরা ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার নির্ণয়ের জন্য একটি নমুনা ছক দেখব। এই নমুনা ছকটা আমরা দেখব কিভাবে তৈরি হয় একটা ভাউচার, ডেবিট ভাউচার কিভাবে তৈরি হয়, একটা ক্রেডিট ভাউচার কিভাবে তৈরি হয়। প্রথমত এখন আমরা দেখব ডেবিট ভাউচারের একটা নমুনা ছক। প্রথমে কি লিখব? এক্স ওয়াই জেড এর আমরা সবসময় প্রতিষ্ঠানের নামটা, যেই প্রতিষ্ঠান হোক সেটা, সেই প্রতিষ্ঠানের নামটা উপরে লিখব। লেখার পরে আমরা কি তৈরি করতে আসছি? ডেবিট ভাউচার না? তো এই জন্য লিখবো ডেবিট ভাউচার। এখন দুইটা পাশে বিভক্ত, ডান পাশ আর বাম পাশ। ডান পাশে দেখো আমরা কি করব? তারিখ লিখবো। আমরা যেদিন ভাউচার তৈরি করব, প্রশ্ন যদি বলে 24 তারিখে ভাউচার তৈরি করো, তাহলে 24 তারিখ এখানে লিখবো। যেই তারিখ বলবে প্রশ্নে সেই তারিখটা এখানে লিখে দিব, তারিখ উল্লেখ করে দিব। এরপরে গ্রহণকারীর নাম, যে গ্রহণ করতেছে তার নাম লিখবো। আমি যদি ব্যয় করি তাহলে ব্যয়টা কার উদ্দেশ্য করতেছি তার নামটা এখানে লেখা দিব। অনেক ক্ষেত্রে ঠিকানাটা থাকে না, ম্যাক্সিমাম টাইমে ঠিকানা থাকে না, কিন্তু আমার জায়গা রাখতে হবে। তাহলে কি লিখবো? গ্রহণকারীর ঠিকানা। ঠিকানা না থাকলে জায়গাটা ফাঁকা রাখবো, তবে ঠিকানার জায়গাটা উল্লেখ রাখতে হবে। এরপরে বাম পাশে আমরা কি লিখবো? দেখো, আমরা ডেবিট ভাউচার তৈরি করতেছি না, এই জন্য লিখবো ডেবিট ভাউচার নম্বর। প্রশ্নে আমাকে নাম্বার দিয়ে দেয় 102, 104, 105, যেটা দেখ। অনেক ক্ষেত্রে নাম্বার দেয় না, না দেওয়া থাকলে এখানে ফাঁকা রাখবো। আর প্রশ্ন যদি নাম্বার দেয়, যেই নাম্বার 102 হলে 102, যেই নাম্বার বলবে সেই নাম্বারটা এখানে লিখে দিব। এরপরে হিসাব খাতের নাম, আমার এই হিসাবটা কোন খাতের, আয়বাচক নাকি ব্যয়বাচক। আমরা জানি ডেবিট ভাউচার সবসময় ব্যয় যায়, তো সেই ব্যয়ের নামটা লেখা দিব। বেতন হইলে বেতন, ভাড়া হইলে ভাড়া, বিজ্ঞাপন হইলে বিজ্ঞাপন, যেই খাতে যাবে সেই খাতের নামটা লিখা দিব। এরপরে দেখো কি করব? আমরা 3 কলামের একটা ছক করব। কয় কলামের ছক? 3 কলামের। প্রথমে ক্রমিক নাম্বার মানে সিরিয়াল নাম্বার 1 2 3, এভাবে সিরিয়াল নাম্বার লিখবো। এরপরে কলামে কি লিখবো? খরচের বিবরণ। আমি যে খরচ করতেছি সেই খরচের বিবরণটা লিখবো। এরপর 2টা টাকার ঘর হবে, টাকা টাকা, তার মানে কি আমরা 4 কলামের ঘর করব ডেবিট ভাউচারের জন্য। এরপরে দেখো এখানে লিখবো কি? সিরিয়াল নাম্বার 1 দিব। নরমালি তোমার পরীক্ষায় একটা এন্ট্রি নিয়েই ভাউচার প্রস্তুত করতে বলে, বাট অনেক ক্ষেত্রে 2টা আসতে পারে, ক্ষেত্র বিশেষ এটা, বাট একটাই বেশিরভাগ সময় আসে। সিরিয়াল নাম্বার 1, এখানে সেই নামটা লিখবো। ধরা যাক এটা উদাহরণস্বরূপ বেতন, তখন আমরা কি লিখবো? বেতন। বেতন কত টাকা ছিল? ধরা যাক 40,000 টাকা, সেই 40,000 টাকা এখানে লেখা দিব। এরপরে কলামে কি করবো? এর সমষ্টিটা লিখবো। এটাকে এনে 2 দাগ দিয়ে ক্লোজ করব, 2 দাগ মানে মোট। তো এইভাবে আমরা এটা করব। এখন এই টাকাটা নিচে আবার কথায় উল্লেখ করে দিতে হইব। তো কথায় লিখবো, আমরা কথা কি লিখবো? 40,000 টাকা মাত্র। এরপরে 4 জনের স্বাক্ষর লাগে, হোক ডেবিট ভাউচার হোক ক্রেডিট ভাউচার,
চারজন ব্যক্তির স্বাক্ষর লাগে। কি কি? প্রথমে লিখবো ক্যাশিয়ারের স্বাক্ষর। কার স্বাক্ষর? ক্যাশিয়ারের স্বাক্ষর। এরপরে রাখবো হিসাব রক্ষকের স্বাক্ষর। কার স্বাক্ষর? হিসাব রক্ষকের স্বাক্ষর। 3 নম্বরে আসবে ব্যবস্থাপকের স্বাক্ষর। এরপর সবার শেষে আসবে গ্রহীতার স্বাক্ষর। তো এই ডেমোটা হচ্ছে ডেবিট ভাউচারের জন্য। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে ডেবিট ভাউচারের সম্পর্কে সুস্থ একটা ধারণা পেলাম। এখন আমরা ক্রেডিট ভাউচারের একটা ডেমো দেখব, ডেমো ছক। এই ছক দ্বারা আমরা সকল ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে পারবো। প্রথমে কি লিখবো? দেখো প্রতিষ্ঠানের নাম XYZ, যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম লিখে দিব। এরপর আমরা তৈরি করতেছি কোনটা? ক্রেডিট ভাউচার না, এই জন্য এখানে লিখবো ক্রেডিট ভাউচার। ডান পাশে লিখবো আমরা কি? সবার প্রথম তারিখ, যে দিন তৈরি করব সেই দিনের তারিখ লিখবো এখানে। আচ্ছা, তারপরে লিখবো আমরা কি? গ্রহণকারীর নাম, যে গ্রহণ করতেছে তার নাম লিখে দিব। গ্রহণকারীর ঠিকানা, ম্যাক্সিমাম টাইম ঠিকানাটা থাকে না, তো না থাকলে এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো। এরপর বাম পাশে কি হবে? এরপরে বাম পাশে হবে ক্রেডিট ভাউচার নম্বর। আমরা যে ক্রেডিট ভাউচার তৈরি করতেছি, তো এর নাম্বারটা আমরা লিখবো। 102, 105, 110 যেটা থাকুক প্রশ্নে সেটা লিখবো। প্রশ্ন যদি নাম্বারটা না থাকে আমরা জায়গাটা ফাঁকা রাখবো। এরপর কি? হিসাব খাতের নাম। আমরা যেই হিসাব করব সেই হিসাব খাতের নাম লিখবো। আমরা জানি ক্রেডিট ভাউচার তৈরি হয় আয়ের ভিত্তিতে, তো যেই আয় হবে, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিক্রয়, যেই আয় খাত থাকবে সেই আয় খাতের নামটা এখানে লিখে দিব। এরপর আমরা 4 কলামের একটা ছক করব। প্রথম কলামে লিখবো ক্রমিক নাম্বার, সিরিয়াল 1 2 3, এবার সিরিয়ালই লিখবো। এরপরে কি লিখবো? খরচের বিবরণ। এরপর লিখবো টাকা টাকা। এরপরে দেখো মোট টাকাটা আমরা যত বের হবে সেটাই লিখবো আমরা কি? কথায় কথায় লেখা দিব। ফর এক্সাম্পল 40,000 টাকা মাত্র। এখন দেখো ডেবিট ভাউচার হোক ক্রেডিট ভাউচার হোক অলমোস্ট সবগুলা সিমিলার। 4টা স্বাক্ষর হবে নিচে 4 জন ব্যক্তির। ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। এই 4 জন ব্যক্তির আমরা সিরিয়ালি স্বাক্ষর দিব। এখন দেখো একটা মূল বিষয়, ডেবিট ভাউচার হোক ক্রেডিট ভাউচার হোক পার্থক্য একটা জায়গায়। জাস্ট এখানে লিখবা কি? ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার হলে এখানে ডেবিট ভাউচার, আর এখানে ক্রেডিট ভাউচার নম্বর, আর এখানে ডেবিট ভাউচার নম্বর। জাস্ট এই দুটা জায়গায় পার্থক্য। এছাড়া ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচারের ছক সব সময় একই রকম হবে। যদি আয় হয় তাহলে ক্রেডিট ভাউচার, যদি ব্যয় হয় তাহলে ডেবিট ভাউচার। এই পর্যায়ে আমরা একটা ভাউচার সৃজনশীল প্রশ্ন দ্বারা প্র্যাকটিক্যালি সমাধান করব। এর ফলে আমরা ভাউচারটাকে সুন্দরভাবে আত্মস্থ করতে পারবো। তো দেখো এই অধ্যায়ের সৃজনশীল গতে কি বলছে? এই প্রশ্ন সৃজনশীল গতে বলছে কবি ও ছবি ট্রেডার্স এর 24 ডিসেম্বর মাসের লেনদেন অবলম্বনে একটি ভাউচার তৈরি করো। এখানে উল্লেখ করে দেয় নেই কোন ভাউচার, ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার। এখন আমার এন্ট্রি দেখতে হইব, এই এন্ট্রি দেখে আমি বুঝবো এটা ডেবিট ভাউচারে যাবে না ক্রেডিট ভাউচারে যাবে। যদি এন্ট্রিটা আয়ের হয় তখন যাবে কি? ক্রেডিট ভাউচারে। যদি এন্ট্রিটা ব্যয়ের হয় সেক্ষেত্রে যাবে কোথায়? সেক্ষেত্রে যাবে ডেবিট ভাউচারে। তো 24 তারিখের লেনদেনটা আমরা একটু খেয়াল করি। ডিসেম্বর 24 ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। ভাউচার নাম্বার 102। এখন দেখো ম্যানেজার শাকিলা সে আমার প্রতিষ্ঠানে কাজ করে, তো তারা যদি আমি বেতন দেই আমার প্রতিষ্ঠানের জন্য কি ব্যয় না? তো ব্যয়গুলো যায় কোথায়? হ্যাঁ, ব্যয়গুলো যায় ডেবিট ভাউচারে। তো এই জন্য এখন আমরা কি করব? এটার জন্য একটা ডেবিট ভাউচার প্রস্তুত করব। কিভাবে প্রস্তুত করব দেখো, প্রথমে আমরা কি লিখবো? কবি অ্যান্ড ছবি ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম লিখবো। এই প্রতিষ্ঠানে ছিল কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। এরপরে কোনটা তৈরি করতে আছে? ডেবিট ভাউচার, এই জন্য ডেবিট ভাউচারটা লিখবো। ডান পাশে তারিখ লিখবো। 24 তারিখ নিয়ে করতে বলছিল, 24 তারিখে লেনদেন নিয়ে ভাউচার তৈরি করতে বলছিল, তাই কি লিখলাম? 24 ডিসেম্বর 2017 প্রশ্ন তারিখ অনুযায়ী। গ্রহণকারী নাম, গ্রহণকারী কে ছিল? শাকিলা, এই জন্য নাম লিখলাম শাকিলা। গ্রহণকারীর ঠিকানা, তার ঠিকানাটা উল্লেখ ছিল না, তাই জায়গাটা ফাঁকা রাখলাম। বাম পাশে কি করব? ডেবিট ভাউচার নম্বর। দেখো ভাউচার নাম্বারটা দিয়ে দিছিল আমাদের, কত দিছিল? 24 তারিখে দেখো ভাউচার নাম্বার 102। তো ভাউচার নাম্বার 102, তাই আমরা কি করলাম? 102 নাম্বার ভাউচারটাই লিখলাম। এই যে 102। হিসাব খাতের নাম, এটা একটা কি ব্যয়বাচক হিসাব ছিল না? বেতন ছিল, তো এই জন্য বেতনটা লিখে দিলাম। এখন দেখো 4 কলামের একটা ছক করলাম। প্রথম কলামে ক্রমিক নাম্বার 1 লিখলাম, খরচের বিবরণ টাকা টাকা। এখন কি ছিল? বেতন প্রদান, তাই এই জন্য লিখলাম বেতন প্রদান। কত টাকা ছিল? দেখো শাকিলার বেতন ছিল 40,000 টাকা।
24 তারিখে দেখো, সরি 48,000 টাকা ছিল বেতন, তাই 48,000 টাকা লিখা দিলাম। এখন আমরা কি করব? এখন এই যে 48,000 টাকা লিখছি না, আর তো কোনো এন্ট্রি নাই, এই একটা এন্ট্রি নিয়ে করতে পড়ছে। তাহলে এটা কি দাগ দিয়া, এখানে 2 দাগ দিয়ে ক্লোজ করলাম 48,000 টাকা। এখন এই টাকাটা কথায় লেখা দিতে হইব, কথায় টাকা 48,000 মাত্র। এখন 4 জন ব্যক্তির স্বাক্ষর হয়, কয়জন ব্যক্তির? 4 জন ব্যক্তির। ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর আর গ্রহীতার স্বাক্ষর। তো এইভাবে যদি আমরা কইরা দেই, ইনশাল্লাহ সৃজনশীলে খতে আসুক বা গতে আসুক, আমরা ভাউচার সমাধান করতে পারবো। তাহলে আমি আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট এই ভাউচার সম্পর্কে যে ঝামেলা ছিল সেটা সমাধান হয়ে গেল। আর কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাআল্লাহ তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।